কোর্সের, সেটা হচ্ছে আমাদের আজকে হচ্ছে প্রথম ক্লাস। তো এইখানে হচ্ছে আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলিউশন সহ কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো, মানে গাইডলাইন মূলক। সেগুলো শুনলে আশা করি যে তোমরা ইন ফিউচারে যতগুলো ক্লাস নেবে সেগুলো খুব ভালো মতো ধরতে পারবে এবং বুঝতে পারবে। ওকে, সো প্রথম আসি যে এখানে আসলে এখানে দেওয়া আছে আমার কি করি না না করি। তো ঢাকা ইউনিভার্সিটি ইংলিশ রিটেন কোর্স হচ্ছে কি অনলি সি ইউনিট, শুধুমাত্র সি ইউনিট এবং সাবজেক্ট চেঞ্জ ইউনিট। যারা সাবজেক্ট চেঞ্জ ইউনিট পরীক্ষা দিচ্ছ এবং সি ইউনিটে পরীক্ষা দিচ্ছ শুধুমাত্র তাদের জন্য এটা লাগবে। এখান থেকে আসে, তোমরা জানো যে এখান থেকে আসে হচ্ছে বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন, ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন এবং হচ্ছে ইংলিশ সেন্টেন্স কারেকশন। টোটাল 12টা মার্কের এখানে কোশ্চেন চলে আসে। সো এই 12টা মার্কের ভিতরে কিভাবে হচ্ছে তুমি 12-12ই পেতে পারো, ইনশাল্লাহ এই ক্লাসগুলো করলে তুমি সেটা বুঝতে পারবে এবং সেই 12-12ই তুমি আর্ন করতে পারবা। ওকে, তো এখন আসো যে এখানে পরিচয় দেওয়া আছে। আমার নাম হচ্ছে মোহাম্মদ শাকিল শেখ, পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটিতে 3rd ইয়ারে বিবিএতে। আর একটা বই তোমাদের জন্য লিখছি ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটের রিটেনের জন্য। এখানে বাংলা আর হচ্ছে বাংলা আর ইংলিশ কম্বাইন্ড, নাম হচ্ছে রিটেন ট্যাবলেট। ওকে, খুব শীঘ্রই হচ্ছে এটা পাবলিশ হবে, মানে এই বছর থেকেই এটা পাবলিশ করা হবে। এখন আসো যে আমরা এই যে এজেন্ডা আসে, আলোচনা কি কি আসে, ধরো সাবজেক্টটা কি? সাবজেক্টটা হচ্ছে আমরা যে কোর্সটা তো অলরেডি জেনেছো, যে কোর্সটা হচ্ছে আমাদের ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিট রিজন কোর্স, যেখানে এইগুলো শিখবো। এখন হচ্ছে ক্লাস শিডিউল, এই ক্লাস শিডিউলের ব্যাপারে আসি। ক্লাস শিডিউল, তারপর এক্সাম সিস্টেম। তো আমরা এই ক্লাস শিডিউলটা কোন কোন দিন হবে, কিভাবে হবে সেটা বলবো। এক্সাম সিস্টেমটা কিভাবে হবে, এক্সামটা খুব গুরুত্বপূর্ণ, এটা জানাটা অনেক জরুরি যে এক্সাম সিস্টেমটা কিভাবে হবে, কিভাবে এক্সাম নিব আমরা। আর হচ্ছে ক্লাসরুম রুলস, আর কি থিঙ্কিং টেকিং সাপোর্ট রুলস। এখান থেকে বলে যাই যে ক্লাসরুম রুলস এর বিষয়টা কি। ক্লাসরুম রুলস এর বিষয়টা হচ্ছে যখন তোমার একটা কোনো কোশ্চেন হবে, তোমার কোশ্চেন মনে হবে কিংবা তুমি এক জায়গায় বুঝতেছো না, তখন ডিরেক্ট তুমি ভয়েসটা অন করে আমাকে বলবে যে ভাইয়া এখানে বুঝি নাই, অথবা আমার একটা কোশ্চেন ছিল আমি জিজ্ঞেস করলে তুমি বলবা যে ভাইয়া এটা বুঝি নাই স্যার, এটা বুঝি নাই, যেভাবে তোমার ইচ্ছা কমফোর্ট ফিল করো সেভাবে বলবা। তো এটা ক্লাসরুম রুলস, আর কোনো কিছু বলার নাই। কারণ এখানে তোমার এরকম আমি কখনোই বলবো না যে তুমি সবসময় ভয়েসটা অন অফ রাখো, তোমার ভিডিওটা অফ রাখো। তবে ভিডিও অফ রেখো, কারণ ভিডিও এখানে অনেক স্টুডেন্ট জয়েন করলে ভিডিও অন রাখলে দেখে অড আউট ফিল আসে। সো ভয়েস যখন যে কোনো প্রবলেম হবে সে কোন ভয়েসটা অন করে শেয়ার করবে, আর ওইটা শেয়ার করার পরেই তখন আবার ভয়েসটা তুমি অফ করে ফেলবা যাতে তোমার নয়েজটা না আসে। সো ক্লাসরুম রুলস এটাই ছিল। এরপরে আসি যে এখানে যে টেকিং সাপোর্ট। আচ্ছা, টেকিং সাপোর্ট বিষয়টা কি? ধরো তোমার কোনো একটা কোশ্চেনে সমস্যা হয়েছে, আমাদের ক্লাসের করছো, ক্লাস করার পরে তোমার মনে হয়েছে যে এখানে একটু সমস্যা হয়েছে কিংবা এখানে আমার একটু বুঝি নাই, তুমি সেটা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠালে সেটা তোমাকে আমি বুঝাই দেবো। যখন আমি ফ্রি হব তখনই হচ্ছে তোমাকে ভয়েসের মাধ্যমে লিখি হোক যেভাবে হোক তোমাকে সেটা বোঝানোর দায়িত্ব আমার। সো এখন তুমি যদি ধরো যে তুমি আমাকে দিলে হচ্ছে আহ, ধরো সাপোজ তুমি 9টায় আমাকে দিলে। এখন তুমি যদি এক্সপেক্ট করো যে আমি 9টায় একেই তোমাকে এটা সলিউশন দেবো, তাহলে এক্সপেকটেশনটা কিন্তু খুব বেশি হয়ে যাবে। কারণ হয়তো আমি তখন ফ্রি নাও থাকতে পারি, কারণ অনেকগুলো ব্যাচের ক্লাস নিতে হয়, তো এই ক্ষেত্রে ফ্রি নাও থাকতে পারি। সো তুমি এতটুকু খেয়াল রাখো, যেহেতু তুমি আমার পেইড ব্যাচের স্টুডেন্ট, সুতরাং আমি ফ্রি হওয়া মাত্রই, তোমার মেসেজ দেখা মাত্রই তোমাকে আমি এটা রেসপন্স দিবই। এটা তুমি এতটুকু ইনশিওর রাখো। তো এই তো, তোমার হচ্ছে যদি কোনো প্রবলেম থাকে ক্লাসের ভিতরে অথবা বাইরেও যদি কোনো প্রবলেম থাকে সেটা আমার সাথে শেয়ার করতে পারবা, ইনবক্স একেবারে উন্মুক্ত। এরপরে আসে যে ক্লাস শিডিউল। এই ক্লাস শিডিউলটা আমরা কোন কোন দিনে ক্লাস নিতে চাচ্ছিলাম। আমরা হচ্ছে সানডে অর্থাৎ রবিবার, মঙ্গলবার এবং হচ্ছে বৃহস্পতিবার, এই 3টা দিনে ক্লাসগুলো নিব। এবং সেই ক্লাসগুলো সাধারণত হবে কিন্তু 9টা থেকে 10টা। তাহলে 9টা থেকে 10টা মানে 9টা থেকে শুরু হবে, আস্তে আস্তে যতদূর পর্যন্ত যাবে। আগে শেষ হলে আগে শেষ হবে, পরে শেষ হলে পরে শেষ হবে। আমার মনে হয় না যে কোনো ক্লাস 1 ঘন্টার কম হবে। ঠিক আছে, কারণ রিটেন তো এখানে অত দ্রুত হয়তো বা যাওয়া সম্ভব হবে না। সো প্রত্যেক দিন কি, প্রতি রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার হচ্ছে 9টা থেকে 10টায় আমাদের ক্লাস হবে। 9টায় শুরু হবে, 10টার ভিতরে শেষ হবে, তো 10টা 15 বাজবে, সমস্যা নাই। ওকে, তো এখন আসো যে আমাদের এক্সাম সিস্টেম আসলে কেমন হবে। এটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের এক্সাম সিস্টেম কেমন হবে, কারণ তুমি শিখলেই হবে না, শিখার পরে সেটাকে তোমার একটা রেজাল্ট আনতে হবে, তাই না? তো রেজাল্ট আনার জন্য এক্সাম সিস্টেমটা হবে হচ্ছে আমরা রাত 8টা 30 মিনিটে তোমাদেরকে এক্সামের যে কোশ্চেনটা আছে সেটা আমি গ্রুপে সাবমিট করে দেবো। অর্থাৎ একটা পিডিএফ সাবমিট করে দেব। সেই পিডিএফ সাবমিট করার পরে তোমরা ওটাকে 8টা 55-র ভিতরে, 8টা 55-র ভিতরে তুমি ওটা গ্রুপে লিখে, তুমি খাতায় লিখে খাতার ছবি তুলে গ্রুপে আপলোড করতে হবে।
আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপে আপলোড করতে হবে কত 8:55 ভিতরে। তার মানে তুমি 25 মিনিট সময় পাচ্ছ। 25 মিনিটে হয়ে যাওয়ার কথা। তোমাকে যা শেখাবো তার ভিতর থেকে রিটেন নেওয়া হবে। ওইটা হয়তো বা অত বেশি সময় লাগবেও না। ওকে, সো 8:30-এ যদি আমরা রিটেন দেই, তুমি হচ্ছে 8:55-র ভিতরে সেটা লিখে গ্রুপে সাবমিট করতে হবে। এরপরে 9টায় হচ্ছে আমাদের ক্লাস শুরু হবে। ক্লাস শুরু হওয়ার সাথে সাথেই আমরা প্রথমে এক্সাম সলিউশন দিয়ে দেব। অর্থাৎ আমরা ক্লাস 9টায় শুরু করার সাথে প্রথমে হচ্ছে এক্সামে যে সলিউশনটা আছে সেটা দিব। তারপরে হচ্ছে আমরা ক্লাসে রান করব। ওকে, সো এই হচ্ছে আমাদের এক্সাম সিস্টেম, যে 8:30টায় হচ্ছে তোমাদের এক্সাম শিট দিয়ে দেওয়া হবে, অর্থাৎ পিডিএফ আকারে গ্রুপে একটা পিডিএফ দিয়ে দেওয়া হবে। ওইখানে ট্রান্সলেশন হইলে ট্রান্সলেশন তোমাকে শুধু উত্তরটা লিখে গ্রুপে পাঠাবে। আচ্ছা, এরপরে হচ্ছে দেখো কন্টেন্ট ডিটেইলস। তো এইখান থেকে যদি তোমার কোনো কিছু প্রয়োজন হয়, ইফ ইউ নিডেড এনিথিং, তোমার যদি কোনো কোনো কিছু যে কোনো কিছু প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করার, সেক্ষেত্রে এইখানে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে সাথে ইনবক্স করবে যে কোনো প্রবলেম, তোমার পড়ালেখা বিষয়ে অথবা যে কোনো বিষয়ে হোক। এরপরে এখন আমরা দেখব যে পূর্ববর্তী বছরগুলোতে আসলে প্রশ্নটা কেমন ছিল। তো এইটা দেখো যে তোমাদের আগের বছর অর্থাৎ 23-24 সেশনের একটা কোশ্চেন কিন্তু আমি এখানে নিয়ে এসেছি, যে এটা আসলে কেমন ছিল এবং এটা কতটা সহজ ছিল বা কিভাবে করলে তোমার পারতে। এখানে দেখি ট্রান্সলেশন, ট্রান্সলেট দ্য ফলোইং সেন্টেন্স ইনটু ইংলিশ। তোমরা জানো যে ট্রান্সলেশন থেকে 4-4 8 মার্ক, আর হচ্ছে কারেকশন থেকে আরো 4 মার্ক, টোটাল হচ্ছে 12টা মার্ক ইংরেজি থেকে আসে। সো এইখানে এই যে এখানে কয়েকটা কোশ্চেন আসছে, তো এইগুলো আমরা কিভাবে ট্রান্সলেট করব বা কিভাবে আমরা করি সেগুলো আমরা দেখাবো এখন। তো এইগুলো আমরা এখন ট্রান্সলেট করব, যে 1 নম্বরের বিগত বছরের কোশ্চেনগুলো। যে 1 নম্বরটা আছে কি, 1 নম্বর আছে ট্রান্সলেট দ্য ফলোইং সেন্টেন্স টু ইংলিশ। এই নিচের যে সেন্টেন্সগুলো আছে এগুলোকে ইংলিশে রূপান্তর করতে হবে। এখন এখানে কি বলা আছে, তুমি বরং বাড়ি যাও, তুমি বরং বাড়ি যাও। তো এটা যদি আমরা ট্রান্সলেশন করি তাহলে আমরা জানি সাবজেক্ট হচ্ছে তুমি, এখানে ভার্ব হচ্ছে বাড়ি যাওয়া, আর এই বরং অর্থে কি আনতে হয়, হ্যাড বেটার। সো এটা আমাদের টাইপে আছে, আমরা বিভিন্ন টাইপ, বিভিন্ন রুলস, বিভিন্ন ধরনের টেকনিক দিয়ে আমরা এগুলো শিখবো। আপাতত এই মুহূর্তে আমি তোমাদেরকে শিখাচ্ছি না কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট, কারণ এইটা আমাদের 2য় নাম্বার ক্লাস থেকে শুরু হয়ে যাবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট চিনার থেকে শুরু করে সকল বিষয়গুলো। ওকে, তো এটা ক্লাসের অন্তর্ভুক্ত হবে না। আজকে যে ক্লাসটা হচ্ছে এটা ক্লাসের অন্তর্ভুক্ত হয়তো বা হবে না। আমাদের 1 নাম্বার ক্লাস আমাদের আলাদা পিডিএফ, আলাদা স্লাইড আছে, সেই স্লাইড থেকেই নিব। সো এটা হচ্ছে তোমাদের মনে করো ওয়ান কাইন্ড অফ একটা গিফট ক্লাস, মানে ফ্রি ক্লাস, ঠিক আছে? যে তুমি বরং বাড়ি যাও, তো এটা তুমি কি ভাবে করতে পারো, যে তুমি, তাহলে তুমি ইংলিশ কি দিতে পারি, হি অথবা সি দিতে পারি। তাহলে হি হ্যাড বেটার, হ্যাড বেটার গো হোম, তুমি বরং বাড়ি যাও, ইউ হ্যাড বেটার গো হোম। তাহলে এইটুকু লিখলেই তোমার মার্ক আসতেছে কত, তুমি 1 মার্ক পাচ্ছ। এইটুকু লেখা মানে তুমি 1 মার্ক পাচ্ছ। এখন এই যে গতবার আমি হচ্ছে তোমাদেরকে রিটেন পড়িয়েছিলাম, যারা গতবার স্টুডেন্ট ছিল তাদেরকে রিটেন পড়িয়েছিলাম, দেখো এইখানে আমার হুবহু স্লাইডে দেখো আছে, তুমি বরং বাড়ি চলে যাও, ইউ হ্যাড বেটার গো হোম। একবারে হুবহু এইখানে কিন্তু কমন চলে আসছে, আমার স্লাইডে যা ছিল সেগুলো কিন্তু হুবহু এখানে কমন আসছে। সো এখানে কি হবে, এখানে হচ্ছে তুমি বরং বাড়ি যাও, তাহলে ইউ হ্যাড বেটার গো হোম। সো এইখানে দেখো যে যে গতবার যে ব্যাচটা নিয়েছিলাম সেখানে হুবহু কিন্তু এটা কপি চলে আসছে, হুবহু কপি। আচ্ছা, এর আরো আরো আছে, আরো দেখাচ্ছি, সমস্যা নাই। এরপর আমরা যে 2 নাম্বারটা আসি, তো 2 নাম্বারে কি আছে, আমি যদি পাখি হতাম। এটা কি কল্পনাসূচক বাক্য। তো কল্পনাসূচক বাক্য আমরা কি লিখতাম, যে আমি যদি রাজা হতাম, আমি যদি পাখি হতাম, আমি যদি এ হতাম সে হতাম, এটাকে কি, যে আই, You না না, আই ওয়্যার এ বার্ড, আই ওয়্যার দিয়ে করতে হয় কল্পনাসূচক বাক্য, আই ওয়্যার এ বার্ড। যদি হতো যে আমি যদি রাজা হতাম, আই ওয়্যার এ কিং। আমি যদি অমুক হতাম তমুক হতাম, তাহলে আই ওয়্যার এ ওইটা। ঠিক আছে, নির্বাচন চিহ্ন। এরপরে আসো, আচ্ছা, তাহলে 2 নাম্বার, এটা ছিল হয়তোবা, এটা আমি টাইপ মানে কোনো টাইপে পড়ে নাই, হোম প্র্যাকটিসের ভিতর ছিল, এই কারণে এটা আনি নাই, ঠিক আছে? সো এখন আসা হচ্ছে 3 নাম্বারটাই, দেখো তুমি যতক্ষণ না ফেরো ততক্ষণ আমি অপেক্ষা করব। এই দেখো, তুমি যতক্ষণ না ফেরো ততক্ষণ আমি অপেক্ষা করব। এই যে পর্যন্ত বা না পর্যন্ত অর্থে, পর্যন্ত বা না পর্যন্ত অর্থে আমাদের একটা 40 নাম্বার টাইপ ছিল এটার। তুমি যতক্ষণ না ফেরো ততক্ষণ আমি অপেক্ষা করব, তাহলে কি, যে পর্যন্ত কথা আছে,
তো এটা তুমি কি, এই যে তুমি না আসা পর্যন্ত আমি এখানে অপেক্ষা করব, জাস্ট এই কথাটাই তুমি যদি এরকম লিখতে, যে তুমি যতক্ষণ না ফেরা পর্যন্ত আমি অপেক্ষা করব, যে আই উইল বি ওয়েটিং, আই উইল বি ওয়েটিং, আই উইল বি ওয়েটিং আনটিল। আচ্ছা, টিল মানে পর্যন্ত, আনটিল মানে না পর্যন্ত, আনটিল ইউ রিটার্ন, রিটার্ন, আনটিল ইউ রিটার্ন, তুমি যতক্ষণ পর্যন্ত না ফেরো ততক্ষণ আমি অপেক্ষা করব। আচ্ছা, এটা অন্যভাবে করতে পারো, যে আই উইল বি ওয়েটিং অ্যাজ লং অ্যাজ ইউ রিটার্ন, রিটার্ন। তাহলে এটাও সেমই অর্থ দেবে, যে তুমি যতক্ষণ পর্যন্ত না ফিরবে ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করতে থাকবো বা করব। এখন এই রিটেনে বিভিন্ন জনের বিভিন্ন রকম হতে পারে, একজন দেখা যাবে এই স্ট্রাকচার দেবে, একজন দেখা যাবে এই স্ট্রাকচার দেবে। তবে কারোরটাই যে ভুল তেমনটা না, কারণ পার্থক্য হতেই পারে। রিটেন তো তোমার গ্রামারের মতো না যে তোমাকে একইভাবে করতে হবে। সো রিটেনে কিন্তু পার্থক্য হইলে মন খারাপ কোনো দরকার নাই, কারণ পরীক্ষা দিয়ে এসে যখন বেরোবে তোমার বন্ধুর সাথে তোমার মেলে নাই, হয়তো তোমারটাও হয়েছে তোমার বন্ধুরটাও হয়েছে। সো এখানে ধরো একটা স্টুডেন্ট এটা লেখছে আর একটা স্টুডেন্ট এটা লেখছে, সো দুইজনের তো এই তো সঠিক। তাহলে তুমি যদি তোমার বন্ধুটার সাথে মিলে মন খারাপ করো, তাহলে তো এটা কোনো প্রশ্নই আসে না, বা সেটা আসলে মন খারাপ কোনো কোনো লজিকই নাই। ওকে, সো এটাও দেখো যে আমাদের 40 নাম্বার টাইপের মাধ্যমে এটা আমরা করতে পারছি। সি নাম্বারটা, তাহলে এ নাম্বারটা আমাদের একটা টাইপে ছিল, সি নাম্বারটা টাইপে ছিল, এবং এই ডি নাম্বারটাও কিন্তু আমাদের একটা টাইপে পাবো, একবার হুবহু দেখো, যে আমি না হেসে পারি না, আমি না হেসে পারি না। আচ্ছা, এই যে আমি না হেসে পারলাম না, জাস্ট এখানে পাস্টে দেওয়া। আমরা শিখিয়েছি প্রেজেন্টে, এটা হোমওয়ার্ক দিয়েছিল পাস্টে, মানে যখন শিখানো হয় তখন পাস্টেও শেখানো হয়, প্রেজেন্টেও শেখানো হয়, কিন্তু এইখানে আইছে কি পাস্টে শুধুমাত্র। এটা আমাদের মাত্র 2 নাম্বার টাইপ ছিল, একবার প্রথম দিকের ক্লাস, আমরা যখন প্রথম ক্লাস নেবো তখন এইটা নিব আমরা। তাহলে এটা 2 নাম্বার টাইপে ছিল কি, কোনো কাজ না করে পারি না অর্থে কি আনতে হয়, ক্যান নট বাট প্লাস ভি1 অথবা ক্যান নট হেল্প প্লাস ভার্বের সাথে আইএনজি, দুইটা স্ট্রাকচারে করতে পারি। আর পাস্টে হইলে কি করতে হবে, পাস্টে হইলে জাস্ট এই ক্যান নটের জায়গায় কুড নট নিয়ে আসবো, পাস্টে হইলে ক্যান নটের জায়গায় কুড নট নিয়ে আসবো, যেহেতু এটা পাস্টে আছে পারলাম না। সো এটা কি করব, যে আমরা করব হচ্ছে, তাহলে আমরা, তাহলে উই, পারলাম না, ভার্ব হিসেবে কি আনবো, কুড নট বাট। আচ্ছা, কুড নট বাট, এরপরে কি করতে হবে, ভি ওয়ান আনতে হবে, তাহলে লাফ, LAUGH, লাফ। অথবা আমরা কি করতে পারতাম, যে উই কুড নট, কুড নট হেল্প, যদি হেল্প দিয়ে করতাম তখন কি হতো, ভার্বের সাথে কিন্তু আইএনজি করতে হতো, লাফিং, LAUGHING, লাফিং। আচ্ছা, তার মানে কিন্তু দেখো আমরা চারটা কিন্তু, তিনটাই কিন্তু দেখালাম সরাসরি আছে, আর এইটাও দেখবা যে যখন আমরা প্র্যাকটিস করাবো, ওইটাও তো খোঁজার অতটা টাইম পাই নাই। এটা জাস্ট ওই যখন পরীক্ষা হয়েছিল 10 মিনিটের ভিতরে জাস্ট খুঁজে দেখলাম যে টাইপে কোনটা পড়ছে, যেটা খুঁজে পাওয়া যায় সেটাই তোমাদেরকে এখানে দেখাচ্ছি, আমি নতুন করে আর কোনো কিছু ইনক্লুড করি নাই। ওকে, সো এখন এইটুকু বুঝতে কারো সমস্যা আছে, যে এইটা কেন এইটা হইলো, কিংবা এইটা হইলে কেন হইতো না, এটা সেটা? আশা করি যে এখন আসলে এই প্রশ্ন করে লাভ নাই, কারণ তোমাদের তো শেখানো হয় নাই কিছু। সো আগে একটু শিখে নাও, তারপরে তোমরা এই কোশ্চেন গুলো কইরো। আচ্ছা, তো এখন আসো যে আরেকটা কোশ্চেন আসছিল, এটা তো করলেও, এখন কি ট্রান্সলেট দ্য ফলোইং সেন্টেন্সেস টু বাংলা। এখন কথা হচ্ছে ভাই, তুমি যদি বাংলা থেকে ইংরেজি করতে পারো, তাহলে তুমি ইংরেজি থেকে বাংলা করতে পারবা। ঠিক আছে, মানে তুমি যদি যাওয়ার রাস্তা চেনো, আসার রাস্তা এমনিতেই পাবা। ঠিক আছে? সো এখন কি বলছে, যে উই ওয়েন্ট আউট টু প্লে ফুটবল। উই ওয়েন্ট আউট, তাহলে আমরা ওয়েন্ট আউট বাইরে গিয়েছিলাম, টু প্লে খেলতে ফুটবল, বল খেলতে। তাহলে আমরা বল খেলতে বাইরে গিয়েছিলাম, অথবা আমরা ফুটবল খেলতে বাইরে গিয়েছিলাম। ইন স্পাইট অফ, সত্ত্বেও, দ্য রেইন, বৃষ্টি। তাহলে বৃষ্টি হওয়া সত্ত্বেও আমরা বল খেলতে বাইরে গিয়েছিলাম। তাহলে লিখে ফেলো, যে বৃষ্টি হওয়া সত্ত্বেও আমরা বল খেলতে বাইরে গেছিলাম, বল খেলতে বাইরে গিয়েছিলাম, বাইরে গিয়েছিলাম। ওকে, আচ্ছা, এরপরেরটা দেখো, বি নাম্বারটা কি বলছে। তো বি নাম্বারটাই বলছে যে দে অ্যাডমিটেড হ্যাভিং স্টলেন দ্য মানি।
অর্থাৎ দে মানে কি তারা, অ্যাডমিটেড মানে কি স্বীকার করা, হ্যাভিং স্টলেন দ্য মানি তারা টাকা চুরির কথা স্বীকার করেছে। হ্যাভিং স্টলেন দ্য মানি, স্টলেন দ্য মানে কি, মানে কি টাকা চুরি। তাহলে তারা টাকা চুরির কথা স্বীকার করেছে। তাহলে বি নাম্বারটা লেখা হচ্ছে তারা টাকা চুরির কথা চুরির কথা স্বীকার করেছে। ওকে, আচ্ছা এরপরে দেখো সি নাম্বারটাই। সি নাম্বারটা কি বলছে, যে উই রিয়েলি শুড বি কেয়ারফুল অ্যাবাউট চুজিং ফ্রেন্ডস। তাহলে উই রিয়েলি, উই আমাদের, রিয়েলি সত্যিই, শুড উচিত, বি কেয়ারফুল সচেতন থাকা, সতর্ক থাকা, অ্যাবাউট চুজিং ফ্রেন্ড বন্ধু নির্বাচনের ক্ষেত্রে। তাহলে তুমি কিভাবে লিখবা? তুমি বাংলায় প্রথমে প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং করলে, যে আমাদের সত্যিই উচিত সতর্ক থাকা বন্ধু নির্বাচনের ক্ষেত্রে। এটাকে তুমি সুন্দরভাবে বাংলায় সাজাও, যে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আমাদের সবাইকে সচেতন থাকা উচিত, তাই না? তাহলে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে এখানে রেইলি কথাটা আছে, তাহলে সত্যি একটা, এটা তুমি সেন্টেন্স শুরুতে দেওয়া যায়, সত্যি বন্ধু নির্বাচনের ক্ষেত্রে, বন্ধু নির্বাচনের ক্ষেত্রে ক্ষেত্রে আমাদের সতর্ক বা সচেতন একটা দিলেই হবে, সতর্ক থাকা উচিত, থাকা উচিত। আচ্ছা, আরেকটা কথা, তোমরা যখন ক্লাসগুলো করবে, রুলসের ভিতরে আরেকটা কথা বলে রাখি, তোমরা যখন ক্লাসগুলো করবে তখন অবশ্যই অবশ্যই খাতা কলম সাথে নিয়ে বসবে। কারণ একবার লেখা 10 বার পড়ার সমান। তুমি এইগুলো পড়লে কখনোই মনে থাকবে না, তুমি একবার লেখো তোমার 10 বার পড়া হয়ে যাবে। আর রিটেনটা হচ্ছে এমন একটা বিষয় যেটা তোমার কাছে প্র্যাকটিস করতে হবে। তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে তুমি এটা কখনোই পারবা না, কখনোই সম্ভব না। জাস্ট ক্লাসে যেগুলো দেখালাম তুমি সেগুলোই করে আসলে, যে হোমওয়ার্ক গুলো দিলাম সেগুলো করলে না, তাহলে তোমার এটা কোনো ইফেক্টিভই হবে না। আমি ক্লাসে যেগুলো দেবো সেগুলো খাতায় লিখবে, না বুঝলে প্রশ্ন করবে, এবং যেগুলো হচ্ছে এক্সাম দেওয়া হবে যত দ্রুত সম্ভব, ভুল হোক সঠিক হোক যেভাবে যেটা হোক, সেটা কোশ্চেনের আনসার করে গ্রুপে পেস্ট করবে বা আপলোড করবে। সো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা রুলস, যে তোমরা অবশ্যই অবশ্যই যখন ক্লাসগুলো করবে তখন খাতা নিয়ে করবে। আচ্ছা, ডি নাম্বারটা, ডি নাম্বারটা কি, নো ওয়ান ক্যান প্রেডিক্ট দ্য ফিউচার। নো ওয়ান ক্যান প্রেডিক্ট দ্য ফিউচার, আচ্ছা এটাকে বলতে পারবা যে এটা কি, অর্থটা কি লিখবো আমরা? কেউ বলো তো এটা। পড়ছো না বিভিন্ন বইতে, তুমি পড়ছো না এটা? যখন সে সি ইউনিটের একটা কোশ্চেন ব্যাংক কিনছো, কোশ্চেন ব্যাংক কিনছো না, তখনও তো এটা তো দেয়াই ছিল, রেসপন্স করতে হবে, রেসপন্স না করলে ওই শিখাটা আর হয় না, ঠিক আছে? এই রেসপন্সের ভীতিটা দূর করতে হবে। আচ্ছা বলবা না কেউ, নো ওয়ান ক্যান প্রেডিক্ট দ্য ফিউচার, তাহলে নো ওয়ান, হ্যাঁ বলো, কেউ যেন বলতে চাচ্ছিলে, বলো। ভাইয়া প্রেডিক্ট এটার বাংলা অর্থ জানি না। প্রেডিক্ট মানে হচ্ছে ভবিষ্যৎবাণী দেওয়া বা পূর্বানুমান করা। কেউই ভবিষ্যৎবাণী দিতে পারে না। হ্যাঁ, কেউ ভবিষ্যৎ পূর্বানুমান করতে পারে না, অথবা কেউ ভবিষ্যৎবাণী দিতে পারে না। আচ্ছা, ভবিষ্যৎবাণী করতে পারে না, ক্যান মানে করা। আচ্ছা এখন দেখো, যে নো ওয়ান, নো ওয়ান কেউ, নো ওয়ান মানে কি কেউ, ক্যান, তাহলে এই নোটা আছে, তাহলে কেউ পারে না, প্রেডিক্ট দ্য ফিউচার ভবিষ্যৎকে পূর্বানুমান করতে, অথবা কেউ ভবিষ্যৎবাণী করতে পারে না, কেউ ভবিষ্যৎ পূর্বানুমান করতে পারে না, পূর্বানুমান করতে পারে না, পারে না। তাহলে নো ওয়ান ক্যান প্রেডিক্ট দ্য ফিউচার, কেউ ভবিষ্যৎ পূর্বানুমান করতে পারে না। সো দেখো চারটা যেটা আইছিল, এটা কি খুব কঠিন ছিল? এখন
যারা রিটেন ব্যাচে পড়েছিল আ তারা হয়তোবা কয়েকটা কমেন্ট করেছিল। আমি যখন এটার প্রুফ দেখিয়েছিলাম যে, "ভাইয়া এখান থেকে আপনার সবগুলোই কমন আছে। আলহামদুলিল্লাহ রিটেনটা ভালো হইছে।" তারা নিজেরা স্বীকার করছে তারা ১০ এর উপরে পাবে। হুম? সো আশা করি যে তোমরাও এইখানে ১০ এর ১০ প্লাসই অর্জন করতে পারবা। ওকে। সো এখন আসো যে আরেক ধরনের কোয়েশ্চেন আসে সেটা কি? এরর কারেকশন। এই এরর কারেকশন আগামী বছরগুলোতে আইছে কয়টা করে জানো? আগামী বছরগুলোতে ৪ টা করে আইছে। আগামী বছরগুলোতে ৪ টা করে আইছে। এই বছর যখন ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা, ৭ টা, ৮ টা। এই বছর যখন ৮ টা আসলো তখন স্টুডেন্টের মাথা শেষ। তখন কি করছে আমার একজন স্টুডেন্ট? আমার স্টুডেন্ট ১ম ৪ টা করে দিয়ে আইছে। অর্থাৎ তার মন মতো ৪ টা করে দিয়ে আইছে। হুম? এখন সে ভাবছে মনে হয় অপশন দিছে। আচ্ছা রিটেন এর কোনো অপশন থাকে না। ঠিক আছে? রিটেন এর কোনো অপশন থাকে না। এখানে অপশন দিলে বলেই দিত। এখানে কি বলছে? যে এরর কারেকশন। ভুলগুলো কারেকশন করো। আইডেন্টিফাই অ্যান্ড কারেক্ট দ্য এররস। আইডেন্টিফাই করো এবং ভুলগুলো সঠিক করো ইন দ্য ফলোইং সেন্টেন্সেস। নিচের সেন্টেন্স গুলো থেকে। সো এখানে কি বলছে যে ৪ টা দাও, ৫ টা দাও, ৩ টা দাও? বলে নাই। তো ও যখন আমাকে বলল যে, "ভাই আপনি বলেন নাই কেন যে ৮ টা? ৮ টা কোয়েশ্চেন আসবে, ৪ টা হবে।" আরে ভাই আমি বলব কিভাবে? সার্কুলারে তো কখনো লেখা থাকে না যে এখানে ৮ টা আসবে, ৪ টা আসবে, ৬ টা আসবে। এটা তো নিজের একটা কমন সেন্স এর বিষয়। যে এইটা আসবে এটা তো নিজের একটা কমন সেন্স এর বিষয় যে এইখানে ৮ টা আছে মানে কি? ৮ টা আছে মানে একেকটার মার্ক হচ্ছে বা একেকটার মার্ক হচ্ছে 0.5 করে। একেকটার মার্ক 0.5 করে। যখন ৪ টা আসবে তখন একেকটার মার্ক ১ করে। যখন ২ টা আসবে তখন একেকটার মার্ক হচ্ছে ২ করে। এটা তো কমন সেন্স এর বিষয় রে ভাই। সো এইরকম তোমরা কখনোই কিন্তু এই ভুলগুলো করবা না। কারণ ট্রান্সলেশন দেখলে না? ট্রান্সলেশন বিগত বছরগুলোতে ৪ টা করে আসছে। এখন তোমার ক্ষেত্রে যদি ৬ টা আসে, যদি ৮ টা আসে, সো এখন কি তুমি ৪ টা করে আসবে? তুমি তো ওই সবই করতে পারবে। এইখানে যেগুলো আসছিল বলল যে, "ভাই আমি সবই পারতাম। কিন্তু এই বোকামি করার কারণে আমি এই করে চলে আসছি।" এখন কি বলব ভাই তোমার জন্য সমবেদনা। কারণ এইখান থেকে তুমি ২ মার্কটা পাও নাই। এইখান থেকে তুমি ২ মার্কটা পাও নাই। আর অ্যাডমিশন পরীক্ষাতে বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষাতে এই ২ মার্ক না 0.25 এই 0.25 এর কারণে ৫০০ জন স্টুডেন্টের চান্স হয় না। ৫০০ জন। মানে এই 0.25 করার কারণে। ধরো যে ধরলাম যে গতবার কাট মার্ক ছিল কত? তোমার হচ্ছে ৮৫ না কত জন ছিল এরকম। ৮৬, ৮৫ যাই হোক। ধরো যে ৮৫, ৮৬.২৫ আচ্ছা যার লাস্টে হইছে তার পয়েন্ট ছিল কত? ৮৬.২৫ আর যে হচ্ছে ৮৬ পাইছে এই ৮৬ পাইছে হচ্ছে এরকম ৫০০ স্টুডেন্ট আরো। ৮৬ পাইছে ৫০০ স্টুডেন্ট। তার মানে কতর কারণে সে চান্স পায় নাই? কতর কারণে চান্স পায়? মাত্র 0.25 এর কারণে চান্সটা হয় নাই। এখন মনে করো এমনও হইছে যে ৮৬.২৫ পায় একজনের চান্স হইছে, হ্যাঁ? ৮৬.২৫ পায়ে চান্স হইছে আরেকজনের ৮৬.২৫ পায়ে চান্স হয় নাই। একজনের ৮৬.২৫ পায়ে চান্স হইছে, একজনের ৮৬.২৫ পায়ে চান্স হয় নাই। কেন হয় নাই? তো এ কি দোষ করল? তাই না? এ কি দোষ করল? একটা দোষ করছে। কি দোষ জানো? এপ্লাইটা পরে করছে। অর্থাৎ এই যে ৮৬.২৫ পাইয়ে চান্স হইছে সে তার থেকে ১ সেকেন্ড হইলেও এপ্লাইটা আগে করছে। ঠিক আছে? যখন ২ জনের মার্ক সমান হবে যে আগে এপ্লাই করবে তাকে হচ্ছে আগে নেওয়া হবে। সো এপ্লাই করো নাই কে? সবাই কি এপ্লাই করছো এখানে? হ্যাঁ, এপ্লাই করা হয়ে গেছে। আচ্ছা এপ্লাইটা করে ফেলবে। কারণ এইখান থেকে তখন তুমি হতাশায় পড়বে যে কি ব্যাপার? যে আমি ৮৬.২৫ পাইলাম, যে লাস্টে চান্স পাইছে সেও ৮৬.২৫ পাইলো, তার হইল আমার হইল না। এটার একমাত্র কারণ হচ্ছে এপ্লাই। তুমি এপ্লাই ১ সেকেন্ড পরে করছো তার, এই কারণে তোমার হয় নাই, তার হইছে। এখন ঢাকা বিশ্ববিদ্যালয় কি করবে? তোমারও ১, তোমারও ১। এখন তোমারে যদি না নিয়ে এরে নেয়, হুম? ধরো এরে না নিয়ে তোমারে নিল। সে যদি মামলা করে, দায়ের করে কি হবে? সে বলে যে, "স্যার আমার তো যা, ওরও তো তাই। তো আমারে নিলেন না কেন?" বৈষম্য, এই যে বৈষম্য ক্রিয়েট করছেন। তাই না? সো এখন বৈষম্য, এখন তো মনে করো যে প্রত্যেকটা জায়গায় আন্দোলন। রিক্সা চালকদের বৈষম্য, নাপিতদের বৈষম্য, এদের বৈষম্য, তাদের বৈষম্য, বাস ড্রাইভারের বৈষম্য। মানে কি বলবো?
যে এতদিন কিছু ছিল না, হঠাৎ করে এখন মনে করো দেশটা নতুনভাবে সংস্কার হওয়ার সময়ে এখন যাবতীয় বৈষম্য এখন তাদের মনে করো মনে পড়তেছে। এতদিন কোনো কিছু ছিল না। সো এখন এই জন্যই ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু খুব ভালো মতোই বলে দেয় যে ভাই তুমি আগে করো, আগে করলে আগে পাওয়ার ভিত্তিতে তোমাদের সিটগুলো বন্টন করা হবে। এই তোমরা সি ইউনিটে যারা আছো ফিফো পড়ছো না? ফিফো ফিফো মানে কি? ফার্স্ট ইন ফার্স্ট আউট। তুমি যত ফার্স্ট ইন করবা তখন তোমাকে ফার্স্টে তোমার ওই রেজাল্টে যখন FIFO LIFO, first in, হ্যাঁ, first out, last in, last out, হ্যাঁ। first out. সো এই তো যখন তুমি ফার্স্ট ইন করবা তখন সমান মার্কের ক্ষেত্রে তোমাকে ফার্স্টে নিয়ে নেওয়া হবে। এই ফিফো পদ্ধতি কিন্তু ঢাকা ইউনিভার্সিটি কিন্তু তোমাকে এখানে অ্যাপ্লাই করবে যখন দুজনের মার্ক সেম হয়ে থাকবে। আচ্ছা, তাহলে এখন আসো যে এইগুলো যা আছে না, এইগুলো একেবারে ইজি। এইগুলো সবই প্রায় এইখান থেকে প্রায় 80% হচ্ছে তোমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে আইছে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এগ্রিমেন্ট। আচ্ছা, এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কোনোদিন শুনছো তোমরা? অবশ্যই শুনছো, যেহেতু অ্যাডমিশন পরীক্ষার্থী তোমরা কোচিং এ হয়তো বা করাইছে, এটা পড়াইছে। সো এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সি ইউনিটের জন্য মানে 5 স্টার। এইখান থেকে তোমার মিনিমাম একটা কোশ্চেন আসবেই এবং মোটামুটি কমনলি 2টা কোশ্চেন আসে। মানে মিনিমাম একটা কোশ্চেন হবেই। যদি এমন একটা টপিক আমাকে বলতে বলা হয় যে ভাইয়া এমন একটা টপিক বলেন যেখান থেকে আমি 100% একটা কোশ্চেন কমন পাবোই, আমি তাকে বলবো ভাই তুমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা পড়ো, ওইখান থেকে 100% কমন আসবে। ওকে, তো এই বিগত বছরগুলোতে এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে 100% কমন আসছে, কারণ এইটা আসার মতো একটা জায়গা, কারণ ভার্বের জায়গায় তো সমস্যা। এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কি করে? সাবজেক্ট অনুযায়ী ভার্বটা বসাই, এটাই তো। এরপরে যদি বলা হয় আর কোথায় থেকে আসবে, তাহলে তাদেরকে বলবো ভাই তুমি হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স পড়ো। সিকোয়েন্স অফ টেন্স, সিকোয়েন্স অফ টেন্স থেকে আরো একটা আসবে। এরপরেও যদি বলে ভাই আর কই থেকে পড়বো, আমি বলবো যে ভাই তুমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়ো। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ টপিক যেটা, এইখান থেকে 100% একটা আসবে। এখন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তো আছে হাজার হাজার, কত পড়বা? কোনো সমস্যা নাই, তোমরা রিটেন পেজে আইছো সমস্যা নেই, তারপরেও তোমাদের কাছে আমি মাত্র 160টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিব। 160টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেবো, ওইগুলো একেবারে ঠুটস্থ মুখস্থ যেভাবে পারো আত্মস্থ করে যাবে, ওইখান থেকে 100% কমন আসবে। এখন আসো যে এই 4 নম্বরের 1 নম্বরটা কি আছে, যে নাইদার দ্য ওনার অফ দ্য ফ্যাক্টরি নর হিজ ম্যানেজার হ্যাভ বিন রেসপন্সিবল ফর দ্য অ্যাক্সিডেন্ট। আমাদের একটা রুলস ছিল, আমরা যখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট শিখবো তখন আমাদের একটা রুলস থাকবে। সেটা কি? কিছু পেয়ার কনজাংশন আছে, পেয়ার কনজাংশন, যেরকম নাইদার ড্যাশ ড্যাশ নর, তারপর আইদার আইদার ড্যাশ ড্যাশ অর, তারপরে কি আছে নট ওয়ানলি ড্যাশ ড্যাশ বাট অলসো। তো এই পেয়ার কনজাংশন যদি কখনো কোনো জায়গায় থাকে, তো এরপরে যে ভার্বটা হয়, তো এই পেয়ার কনজাংশন থাকলে ভার্ব বসবে কার? এই দ্বিতীয় যে কনজাংশনটা আছে, এই দ্বিতীয় যে কনজাংশনটা আছে তারপরে নাউন অনুযায়ী, তার দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী। অর্থাৎ এখানে সাবজেক্ট করে দেখুন, নাইদারের পর এই একটা সাবজেক্ট আর নরের পর এই একটা সাবজেক্ট। তার মানে এই দ্বিতীয় কনজাংশনের পরে যে নাউন বা প্রোনাউন থাকে বা যে সাবজেক্টটা থাকে ওটা অনুযায়ী ভার্ব হবে। এখন বলো তো হিজ ম্যানেজার, এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? ভাইয়া হুম, ভাইয়া সিঙ্গুলার। কি প্লুরাল? সিঙ্গুলার ভাইয়া। আচ্ছা সিঙ্গুলার, হ্যাঁ। তো এইটা যেহেতু সিঙ্গুলার, সো এইখানে আমাদের ভার্ব কি হবে? ভার্ব হবে সিঙ্গুলার, কিন্তু এখানে দেখো প্লুরাল করা হয়েছে। তাহলে এইটাই হচ্ছে আমাদের ভুল হয়েছে। তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, তাহলে সিঙ্গুলার কি হবে? হ্যাজ হবে। হ্যাভের সিঙ্গুলার কি? হ্যাজ। আচ্ছা, 1 নাম্বারটা গেল। 2 নাম্বারটা কি? তুমি পরীক্ষার খাতায় কিভাবে লিখবা? এই পুরো বাক্যটা সঠিক করে লিখে চলে আসবা। ঠিক আছে, পুরো বাক্যটা সঠিক করে লিখবা এবং এইখানে কমা দেওয়ার কোনো প্রয়োজন নাই, এখানে কমা দুইটাই উঠে যাবে। যে neither the owner of the factory nor his manager has been responsible for the accident.
ঠিক আছে? এইটুকু তুমি কি করবা, যতটুকু গ্যাপ থাকবে তোমার একটা জায়গা দেওয়া হবে, একটা স্পেস দেওয়া হবে। সেই স্পেসে তুমি এটা সুন্দর মতো লিখে দিয়ে চলে আসবা। এটা যদি শুধু এইটুকু চেঞ্জ যদি করতে পারো, তুমি এখানে কত ৮ টা ছিল, তার মানে 0.5 মার্ক তুমি পেয়ে গেছো। মানে ঢাকা ইউনিভার্সিটির রিটেনে মার্ক ওঠানো এতটা সহজ, তুমি এটা কল্পনা করতে পারো না, বিশেষ করে ইংরেজিতে। এরপরে দেখো যে এখানে কি বলছে। আচ্ছা, ল্যাপটপে কি, ওকে। তো এরপরে দেখো ২ নাম্বারটায় কি আছে যে ইচ অফ দ্য স্টুডেন্টস ওয়্যার গিভেন অ্যান অপরচুনিটি টু গো অ্যাব্রোড ফর ট্রেনিং। তাহলে এটাও আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে আইছে। তাহলে এটাও সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটাও সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। কারণ ইচ অফ, আইদার অফ, নাইদার অফ। ইচ অফ, তারপর হচ্ছে কি আইদার অফ, আইদার অফ, নাইদার অফ, নাইদার অফ। এগুলোর পরে যে নাউনটা হবে, সেই নাউনটা হবে হচ্ছে প্লুরাল। এরপরে যে ভার্বটা হবে, সেই ভার্বটা হবে সিঙ্গুলার। সিঙ্গুলার, ওকে। দেখো যে ইচ অফ দ্য স্টুডেন্টস, তারপর আমাদের নাউন প্লুরাল আছে, কিন্তু ভার্ব হওয়ার কথা কি সিঙ্গুলার, হইছে কি প্লুরাল। সো এই কারণে ওয়াজ না হয়ে এখানে কি হবে, ওয়ার না হয়ে কি হবে, ওয়াজ হবে। তাহলে ইচ অফ দ্য স্টুডেন্টস ওয়াজ গিভেন অ্যান অপরচুনিটি টু গো অ্যাব্রোড ফর ট্রেনিং। এটুকু লিখে দিয়ে আসলে তোমার এটা কিন্তু আরো 0.50 পেয়ে যাচ্ছ। ৩ নাম্বারটা আসো। ৩ নাম্বারটা কি বলছে, ক্যান ইউ স্পিক দ্য স্প্যানিশ। ক্যান ইউ স্পিক দ্য স্প্যানিশ। আচ্ছা, স্প্যানিশ কি একটা ভাষা না? স্প্যানিশ একটা ভাষা, তো ল্যাঙ্গুয়েজের পূর্বে কোনো আর্টিকেল বসে না। ল্যাঙ্গুয়েজ, LNGUAGE, ল্যাঙ্গুয়েজের পূর্বে আর্টিকেল বসবে না, ল্যাঙ্গুয়েজের পূর্বে ইন বসবে। ঠিক আছে? তো ইন বসবে, যেরকম ক্যান ইউ স্পিক ইন ইংলিশ, তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো? ক্যান ইউ স্পিক ইন বাংলা, বাংলা তুমি কি বাংলাতে কথা বলতে পারো? সো এইখানে আর্টিকেল দা না বসে কি বসবে, ইন বসবে। ক্যান ইউ স্পিক ইন স্প্যানিশ, তুমি কি স্প্যানিশে কথা বলতে পারো? ওকে। সো এরপরে আসো, এরপর কি বলছে, দ্য পুলিশ আর লুকিং অ্যাট দ্য কেস। এইটা কই থেকে আসছে? এইটা অনেকে ধরতে পারো না যে কই থেকে আসে। দ্য পুলিশ, পুলিশ, আচ্ছা, পুলিশটাকে অনেকে কি বলবে যে এখানে ভার্বটা চেঞ্জ করবে, তাই না? আচ্ছা, কেউ বলতে পারবে আসলে পুলিশটা কি প্লুরাল নাউন নাকি সিঙ্গুলার নাউন? ভাইয়া এটা প্লুরাল। আচ্ছা, পুলিশ কিন্তু দেখতে সিঙ্গুলার, কিন্তু এটা কিন্তু প্লুরাল। এটা মনে রাখতে হবে। পুলিশ দেখতে সিঙ্গুলার, কিন্তু এটা আসলে প্লুরাল। তো এখানে কিন্তু আর ঠিক আছে। ভুলটা কোথায়? ভুলটা হচ্ছে এই লুকিং, লুকিং এর সাথে ভুল। কারণ লুক হচ্ছে একটা কি, লুকের পর অনেক কিছু বসে গ্রুপ ভার্ব হিসেবে। যেরকম লুক এট, লুক এট মানে কি তাকানো, লুক এট মানে হচ্ছে তাকানো অর্থে। এরপরে কি লুক ইনটু, লুক ইনটু মানে কি তদন্ত করা, তদন্ত করা। লুক ইনটু মানে তদন্ত করা। লুক ফর, লুক ফর, লুক ফর মানে কি খোঁজা, কোনো কিছু খোঁজা, সার্চ করা। সো এইরকম লুক দিয়ে কিন্তু ৪-৫টা গ্রুপ ভার্ব আছে। তো এই গ্রুপ ভার্ব থেকে কিন্তু এটা আইছে। এখানে কি বলছে, দ্য পুলিশ আর লুকিং এট দ্য কেস, মানে পুলিশ হচ্ছে কেসের দিকে তাকাচ্ছে, এটা অর্থ হয়, নাকি পুলিশ হচ্ছে কেসটা তদন্ত করছে, এটা অর্থ হয়? অবশ্যই তদন্ত করা অর্থ হয়। সো এখানে কি হবে, অ্যাট হবে না, এখানে অ্যাট না হয় কি হবে, লুক ইনটু, লুক ইনটু, লুক ইনটু মানে কি তদন্ত করা। ওকে। তো এরপরে দেখো ৫ নাম্বারটায়, তাহলে আমাদের এটা গেল। ৫ নাম্বারটা কি বলছে, দ্য ক্যাট লেইড অন দ্য সোফা অল ডে। এইটা তো ভাই, ভাইয়া হ্যাঁ, এটা ভাইয়া আমি বুঝলাম না, এখানে লুকিং হবে না, লুক ইনটু হবে। লুকিং ইনটু, লুকিং ইনটু মানে লুকিং ঠিক আছে, কন্টিনিউয়াস করছে, ঠিক আছে, লুকিং ঠিক আছে, কিন্তু এরপরে অ্যাট, অ্যাট মানে কি, লুকিং অ্যাট মানে তাকানো, হ্যাঁ। আর লুক ইনটু, লুকিং ইনটু মানে কি তদন্ত করা। লুকিং ঠিক আছে, কন্টিনিউয়াস না, বি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি হয়, কন্টিনিউয়াস আছে, কিন্তু এইখানে অ্যাট, অ্যাট দিলে কি হয়, তাকানো অর্থ হয়। আর ইনটু দিলে কি হয়, তদন্ত করা অর্থ হয়। যেহেতু পুলিশ হচ্ছে কেসটা তদন্ত করতেছে, তাহলে কি আমরা অ্যাট দিতে পারবো নাকি ইনটু দিতে হবে? অবশ্যই ইনটু দিতে হবে। বুঝছো? বুঝছি ভাইয়া, আচ্ছা, বুঝছি ভাইয়া। আচ্ছা, ওকে। তো এরপরে দেখা হচ্ছে ৫ নাম্বারটায় কি বলছে, দ্য ক্যাট লেইড অন দ্য সোফা অল ডে। আচ্ছা, এটা তুমি এমনি মোটামুটি কি অর্থটা করো, বা একটা বলো তো যে এটা অর্থটা কি করতে চাচ্ছ, দ্য ক্যাট লেইড অন দ্য সোফা অল ডে। মানে বিড়ালটি হচ্ছে সোফার উপর কি করতেছিল?
সারাদিন শুয়ে থাকে। আচ্ছা, বিড়ালটি সোফার উপর সারাদিন শুয়ে থাকে। এখন তুমি শুয়ে থাকা অর্থ নিচ্ছ, কিন্তু তুমি কি জানো এই লেইড মানে কি? এই লেইড মানে কি তুমি জানো? লেইড মানে হচ্ছে ডিম পাড়া। ডিম পাড়া। এই লেইড মানে কি জানো? ডিম পাড়া। হুম। সো তুমি কি এখানে বলবা যে বিড়ালটি হচ্ছে সোফার উপর সারাদিন ডিম পাড়ে? তাহলে এটা কনফিউজিং ভার্ব থেকে কিন্তু আসা। সো লেইড মানে হচ্ছে ডিম পাড়া। তোমাকে তো শুয়ে থাকা অর্থ নিতে হবে। তাহলে শুয়ে থাকা অর্থের ভি2, লেইট এটা কিসে আছে? ভি2 তে আছে। তাহলে শুয়ে থাকা অর্থের ভি2 কি? লে, এল এ ওয়াই, লে। লে মানে হচ্ছে শুয়ে থাকা, ভি2। আচ্ছা, এখানে দেখো তোমাদের জন্য একটা স্ট্রাকচার আমি এখানে দিয়ে দিয়েছি। ঠিক আছে? এইখানে তোমাদের জন্য স্ট্রাকচার দিয়েছে এরকম লাই। লাই মানে মিথ্যা বলা। এর ভি1 হচ্ছে লাই, ভি2 হচ্ছে লাইট, ভি3 হচ্ছে লাইট। লি, এল আই ই, লি মানে শুয়ে থাকা। ভি1 হচ্ছে লি, ভি2 হচ্ছে লে, ভি3 হচ্ছে লেইন। আচ্ছা, লে, লে মানে হচ্ছে ডিম পাড়া। লে মানে ডিম পাড়া। লেইড মানে কি? ডিম পেড়েছিল মানে পাস্টে লেইড, ভিতরিতে লেইড। সো এইখানে তো আসলে বিড়াল ডিম পাড়িতেছে না, বিড়াল শুয়ে আছে। সো কি করতে হবে? এখানে লেইডটা কেটে দিয়ে কি করতে হবে? লে বসাতে হবে। তখনই কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। বুঝছো এটা? জি, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে এইদিকে আসো যে 6 নাম্বারটা, যে আই ফিল ইন দ্য ওয়েদার, আই ফিল ইন দ্য ওয়েদার অ্যান্ড ডোন্ট ওয়ান্ট টু গো আউট। আচ্ছা, এইগুলো কি তোমরা বুঝতে পারছো? এগুলো আমি জাস্ট মুছে দেই, হ্যাঁ, এগুলো মুছে দিলে লেখার সুযোগ পাবো। আচ্ছা, ফিল, আই ফিল আমি অনুভব করি, ইন দ্য ওয়েদার অ্যান্ড ডোন্ট ওয়ান্ট টু গো আউট, আমি ওয়েদারটা ফিল করি এবং আমি বাইরে যেতে চাই না। আচ্ছা, কত এইখানে ইনের ব্যবহারটা কি আমাদের প্রয়োজন আছে? আই ফিল ইন দ্য ওয়েদার, আমি ওয়েদারের মধ্যে, আমাদের কি লাগে? ভার্বের পরে আমাদের অবজেক্ট লাগে না? ভার্বের পরে তো আমাদের অবজেক্ট লাগে। সো আমাদের এখান থেকে ইনের কোনো প্রয়োজনই নাই, অপ্রয়োজনীয়। আই ফিল দ্য ওয়েদার, আমি আবহাওয়াটাকে ফিল করি। অ্যান্ড ডোন্ট ওয়ান্ট টু গো আউট, এবং বাইরে যেতে চাই না। সো এইখানে আমাদের জাস্ট ইনটা কাটা যাবে, আর কিচ্ছু না। ইনটা কাটা যাবে। আই ফিল দ্য ওয়েদার অ্যান্ড ডোন্ট ওয়ান্ট টু গো আউট। আচ্ছা, এখন হচ্ছে 7 নাম্বারটা আসো। দ্য শেফার্ড, দ্য শেফার্ড টুক হিজ শিপস টু দ্য ফিল্ড। আচ্ছা, তোমাকে কয়েকটা নাউন চিনতে হবে। যেমন হচ্ছে শিপ, SHPP। শিপ হচ্ছে এমন একটা নাউন যার সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম সেম। এটা একই সাথে সিঙ্গুলার, আবার একই সাথে প্লুরাল। মানে এসকে আবার প্লুরাল করতে গেলে এস যোগ করতে হবে না, এটা এমনিতেই প্লুরাল, এমনিতেই সিঙ্গুলার। ঠিক আছে? আমি যদি সিঙ্গুলার অর্থে বলতে চাই তাহলে বলবো কি এ শিপ, শিপ। আমি যদি প্লুরাল বলতে চাই যেরকম 10টা 20টা 30টা, তখন কি বলবো? যে 10 শিপ, 10 শিপ। তখন কি হয়েছে? প্লুরাল হয়ে গেছে। তার মানে এটাকে এস যোগ করে কখনো প্লুরাল করা যাবে না, কারণ এটা সিঙ্গুলার ফর্ম এবং প্লুরাল ফর্ম সেম। সো এইখানে দেখো এরা এস যোগ করছে, তার মানে কি এই এসটা তোমাকে বাদ দিতে হবে। এই এসটা বাদ দিলে তোমার এটা অ্যান্সার হয়ে যাবে। দ্য শিপার টুক হিজ শিপ টু দ্য ফিল্ড। ক্লিয়ার? এরপরে দেখো যে 8 নাম্বারটা, ডিসপাইট অফ দ্য চ্যালেঞ্জেস, ডিসপাইট অফ দ্য চ্যালেঞ্জেস দ্য প্রজেক্ট ওয়াজ কমপ্লিটেড অন টাইম। মানে চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও প্রজেক্টটা হচ্ছে যথাসময়ে কমপ্লিট হয়েছিল। তো এখন তুমি এখানে হয়তো বা ভুল খুঁজে পাবা না, ভুল কই আছে? ডিসপাইট অফ ভালোই তো লাগে, তাই না? একটা জিনিস মনে রাখো, সত্ত্বেও অর্থে দুইটা ব্যবহার করা যায়। সত্ত্বেও অর্থে কয়টা? দুইটা ব্যবহার করা যায়। সেটা হচ্ছে কি? ইন স্পাইট, SPIT, ইন স্পাইট অফ, অথবা শুধু ডিসপাইট। ইন স্পাইট অফ অথবা শুধু ডিসপাইট। এখন তুমি কি করবা? তুমি এখানে দুইটা কাজ করতে পারো। হয় তুমি শুধু অফটা কেটে দিবা, তাহলে ডিসপাইট দ্য চ্যালেঞ্জেস। অথবা তুমি কি করবা? অফটা যদি রাখতে চাও তখন তোমাকে কি করতে হবে? ইন স্পাইট অফ, স্পাইট অফ, তখন তোমাকে ইন স্পাইট আনতে হবে ডিসপাইটের বদলে। এখন তুমি কোনটা করবা? তোমাকে তো হয় ডিসপাইট দিতে হবে অথবা ইন স্পাইট অফ দিতে হবে। ক্লিয়ার?
এই বিগত বছরে যে কোশ্চেন গুলো আসছিল ট্রান্সলেশন এবং কারেকশন এগুলোকে বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, ওকে, তাহলে বুঝতে পারছো। ওকে, তো আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। আমি আবারও বলি যে তোমরা ক্লাসগুলো যখন করবে অবশ্যই খাতা কলম সাথে নিয়ে তারপরে ক্লাস করবে। কারণ ওই তুমি যখন আমার সাথে লিখবে তখন তোমার ওই লেখাটাই তোমার 10 বার পড়ার সমান হয়ে যাবে। আর রিটেনের ক্ষেত্রে তুমি যত বেশি লিখতে পারবে তত বেশি তোমার প্র্যাকটিস হবে, তত বেশি তোমার মনে থাকবে। সো লেখার গুরুত্ব একেবারে অপরিসীম। লিখতে থাকবে, অলওয়েজ লিখবে। তুমি একটা ট্রান্সলেশন পেয়েছো সেটা লিখবে। আর তাছাড়া আমরা আমাদের কোর্সে এত ট্রান্সলেশন দিব, তুমি নিজেও লিখতে বিরক্ত হয়ে যাবে। মানে এত তুমি কত লিখবা? সো এই হিসেবে আমাদের সাথে থাকো। আমাদের তো আজকে জাস্ট বিগত বছরগুলো আমরা কমপ্লিট করলাম। সো এরপর থেকে যখন তোমাদের সাবজেক্ট কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট, কোনটা এক্সটেনশন, কোনটা কি, এটা সেটা এইভাবে তোমাদেরকে শিখাবো, তখন তোমরা এই ট্রান্সলেশন গুলোতে আরো বেশি মজা পাবা। তখন এইগুলো তোমাদের আরো বেশি ভালো লাগবে। এখন হয়তোবা অনেকের লেভেল আছে 0, অনেকের লেভেল আছে 0, মানে ট্রান্সলেশন কিভাবে করতে হয় জানে না। তো তোমাকে হচ্ছে এই কোর্সের মাধ্যমে ইনশাআল্লাহ তুমি ট্রান্সলেশনে কিভাবে ভালো একটা মার্ক ক্যারি করতে পারো সেটা তোমায় সেই পর্যন্ত তোমাকে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। শুধু সাথে থাকতে হবে, ক্লাস কন্টিনিউ করতে হবে। অনেকে হচ্ছে লাস্টে জাস্ট প্রথম 4-5টা করে, প্রথম শেষের দিকে দেখা যায় রেকর্ডেড ক্লাস করতে চায়। আসলে রেকর্ডেড ক্লাস করলে কি তুমি আমাকে কোশ্চেন করতে পারবা? কোশ্চেন করার তো অপরচুনিটিই পাবা না, কারণ রেকর্ডেড ক্লাস করলে তোমার একটা কোশ্চেন মনে হয়েছে, যা পরে করবা না, ওই পরের কথা বলে আর জীবনে হইল না। ওই যে আজকের কাজ কালকের জন্য ফেলে রাখলে সেই কাজ কখনো কোনোদিন সম্ভব হয় না। সো তুমি যখন লাইভ ক্লাসগুলো করবা তখন হচ্ছে যে কোনো কোশ্চেন করলে তো তুমি ভয়েসটা অন করে একবারে ডিরেক্ট বলতেই পারছো। সো এই জন্যই সবাইকে আমন্ত্রণ থাকবে, বা তোমরা সবাই হচ্ছে লাইভ ক্লাস করার ট্রাই করবা, অলওয়েজ ট্রাই করবা। বিশেষ কোনো কারণ ছাড়া কেউ রেকর্ডেড ক্লাস করবা না। আর আমাদের রেকর্ডেড ক্লাসের জন্য একটা গ্রুপ আমরা ক্রিয়েট করব, ফেসবুক গ্রুপ ক্রিয়েট করব, এবং সেই গ্রুপে আমরা রেকর্ডেড ক্লাসগুলো প্রোভাইড করব। আর যত ধরনের শীট আছে, ধরো আজকের যেটা পড়াইলাম, এইটা হচ্ছে আমি হোয়াটসঅ্যাপে তোমাদেরকে পিডিএফ আকারে দিয়ে দিব। ঠিক তেমনি আগামী দিন যেটা পড়াবো সেটা লেকচার শিটটা আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপে পিডিএফ আকারে দিয়ে দিব। আর এই যে ক্লাসগুলো, রেকর্ডেড ক্লাসগুলো আছে, এই ক্লাসগুলো আমরা একটা গ্রুপ ক্রিয়েট করে সেই গ্রুপে আমরা হচ্ছে এই ক্লাসটা আপলোড করে দেব। যখন তোমার প্রয়োজন হবে, ধরো যে তুমি ক্লাসগুলো শেষ করছো, সব লাইভে করছো, এরপরেও তোমার একটু সমস্যা আছে, তুমি এই ক্লাসগুলো আবার পুনরায় দেখে নেবে। ইভেন এই ক্লাসগুলো তুমি চাইলে তুমি সারা জীবনও করতে পারবে, কারণ এটা আমি ডিলিট করবো না, ওইখানে আজীবন থাকবেই। তুমি যেহেতু ওই গ্রুপে থাকবে, তার মানে তুমি আজীবন এটার অ্যাক্সেস পাবে। আর পরীক্ষার যে বিষয়টা, পরীক্ষা হচ্ছে তোমাদের স্লাইডের, তোমাদের হচ্ছে একটা পরীক্ষার কোশ্চেন দিয়ে দেওয়া হবে। তোমরা সেই পরীক্ষাটা দিবা, পরীক্ষাটা দিয়ে আমাদের যে গ্রুপটা আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, ওইখানে সাবমিট করে রাখবা। একটা নির্দিষ্ট টাইম আমি বলেই দিছি, ওই টাইমের মধ্যে সাবমিট করে দেওয়ার পরে আমরা হচ্ছে ক্লাসটা শুরু করে তোমাদের কোশ্চেনটা খাতা দেখবো, তোমাদের খাতা দেখবো। তো ওইখানে কার কোনটা ভুল গেছে কিংবা কোনভাবে করলে আরো ভালো হতো সেটা তোমাদেরকে জানাবো। সো আশা করি যে তোমাদের রিটেনটা অনেক বেশি ইফেক্টিভলি তোমরা শিখতে পারবে। শুধু সাথে থাকো। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? জি ভাইয়া। আচ্ছা, বলো। রেকর্ডেড ক্লাস কি ফেসবুক ছাড়া পাওয়া যাবে না? আচ্ছা, রেকর্ডেড ক্লাস হচ্ছে ফেসবুকেই সব থেকে ভালো হয়, কারণ গুগল ড্রাইভ দিলে ওই গুগল ড্রাইভটা ওপেন হয় না। মানে রেকর্ডেড তো মনে করো যে খুব সাইজ বেশি থাকে, এমবিটি বেশি খায়। এক্ষেত্রে হচ্ছে ওই রেকর্ডেডটা ওপেন না হওয়ার কারণে স্টুডেন্টের চাহিদার কথা করেই বিগত ব্যাচগুলোতে আমি হচ্ছে ড্রাইভে দিতাম। সো তারা বললো যে ভাই এখান থেকে ওপেন হয় না, এই সমস্যা সেই সমস্যা, ঠিক আছে ফেসবুকে দেন, ওকে ফেসবুকে দিতে। জাস্ট ফেসবুকে তুমি চাইলে একটা যে কোনো একটা ফেক আইডি টাইডি খুলে, তুমি যদি ফেসবুক আইডি না থাকে তাহলে তুমি এখান থেকে জয়েন করে ওইগুলো করতে পারবে, এটা সমস্যা নেই। ঠিক আছে। আর লাইভে করলে তো তোমার আর ওই ক্লাসগুলো করতেও হবে না, যখন প্রয়োজন হবে। একটা ফেসবুক আইডি খুলতে কি খুব একটা বেশি সময় লাগে? 1 মিনিটে একটা ফেসবুক আইডি খুলে আমাকে জাস্ট ওই গ্রুপের রিকোয়েস্টটা পাঠাইলেই, আমি অ্যাকসেপ্ট করলেই তুমি ওই গ্রুপের সকল ক্লাস দেখতে পারবা। বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? নো। আচ্ছা, ঠিক আছে।